নমস্কার, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখতে চলেছি একটি বিশেষ পদ্ধতি সঙ্গীতের, সেটি স্বরলিপি পদ্ধতি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার শিক্ষক জীবনে দেখেছি যে স্বরলিপি বা নোটেশন যে কিভাবে পড়তে হয় সেই পদ্ধতিটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেনে রাখাটা ভীষণ প্রয়োজন। এটি একটি এসেনশিয়াল দরকার, কারণ নোটেশন যদি আমরা পড়তেই না পারি কিভাবে লেখা বা কোন চিহ্নের কি অর্থ, তাহলে কিন্তু নোটেশন লেখা থাকলেও সেটা পড়ে ঠিকভাবে গান তোলা যায় না, এবং যার জন্য প্রচুর শিক্ষার্থীর প্রচুর অসুবিধা হয়। নোটেশনটা হয়তো সামনে লেখা, কিন্তু নোটেশনটা কিভাবে পড়তে হয় সেইটা জানা নেই বলে বারে বারে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, নোটেশনে প্রচুর চিহ্ন ব্যবহৃত হয়, প্রচুর রকমের সিম্বলস ব্যবহৃত হয়, যেগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে, তার জন্যই সেগুলি ব্যবহৃত হয়। তো সেইগুলোর প্রত্যেকটির অর্থ জানা থাকলে কিন্তু কোনো নোটেশনই কখনো পড়তে তোমাদের অসুবিধা হবে না। তোমরা কোনো গানের নোটেশন, সে তোমরা যেখানেই দেখো, তোমরা সেই নোটেশন দেখে যদি কোনো অজানা গানও হয়, খুব ইজিলি কিন্তু তুলে নিতে পারবে। কাজেই আজকে এই নিয়েই আমার ক্লাস, যে হাউ টু রিড নোটেশনস অফ এনি সাউন্ড। তো চলো, আমি দেরি না করে আমার ক্লাস শুরু করছি। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যারা যুক্ত হতে চাও, তারা এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তোমাদের ব্যাচ টাইমিং বা ক্লাস সম্বন্ধে জেনে নিতে পারো। প্রথমেই আমি বলবো নোটেশনস বা স্বরলিপি কাকে বলে। তো আমি যদি কথ্য ভাষায় বলি, তাহলে এরকম দাঁড়ায় যে মিউজিকের সা রে গামা ইত্যাদি বিভিন্ন নোটস দিয়ে কোনো গানের বান্দিশ বা কোনো গানের যে ব্যাকগ্রাউন্ড নোটসগুলোকে লেখা, সেই জিনিসটাকে নোটেশন বলে। এবার আমি যদি একটু বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি, যেটা রিটেন ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের এক্সামে লিখতে হবে বা এক্সামিনারকে বলতে হবে, দেখো আমি অনস্ক্রিন সেই ডেফিনেশনটাও দিয়ে দিচ্ছি। তো স্বরলিপি বলতে আমরা বুঝি সঙ্গীতের ক্ষেত্রে স্বর, সারেগামা এটসেট্রা ইত্যাদি দ্বারা কণ্ঠ ও যন্ত্র সঙ্গীতের বান্দিশ এবং গত ও গানের সুর উল্লেখিত তালের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায় লিপিবদ্ধ করার যে প্রণালী, তাকেই স্বরলিপি বলে। অর্থাৎ স্বর দ্বারা সুরকে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া, তাকেই স্বরলিপি বলে। স্বরলিপি বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন পণ্ডিতের তাদের অনুসারে স্বরলিপি বিভিন্ন রকমের ভাবে গঠিত হয়েছে। তো প্রথম যে স্বরলিপিটি আমি বলবো, এটি কিন্তু এখন খুব বেশি প্রচলিত নেই। অনেক প্রাচীনকালে এটি ব্যবহৃত হতো, বা তোমরা জাস্ট বইতে এটা শেখার জন্য পড়ে নিতে পারো, যে এগুলো এক্সামে কোশ্চেন হিসেবে আসে। কিন্তু হ্যাঁ, আমাদের ডেইলি লাইফে এখন এটির ব্যবহার হয় না, এই পদ্ধতির স্বরলিপি ব্যবহার হয় না। আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তুমি দেখে নাও। এই স্বরলিপি পদ্ধতিটাকে বলা হয় দণ্ডমাত্রিক স্বরলিপি, কারণ অনেক কিছু এখানে দণ্ডের সাহায্যে সাইন দিয়ে দিয়ে বোঝানো হয়। তো যার জন্য এর নাম হয়েছে দণ্ডমাত্রিক স্বরলিপি। তো এর বিশেষ বিশেষ কি চিহ্ন, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে সেইটাকে জেনে নাও। কারণ এগুলো যদি পরীক্ষায় আসে, তাহলে তোমাদের অ্যাজ আ ডকুমেন্ট যদি পড়তে হতে পারে, যার জন্য আমি ডকুমেন্ট হিসাবে পুস্তকের কিছু অংশ, বইয়ের কিছু অংশ স্ক্রিনে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি চলে আসছি ভীষণ প্রচলিত এই স্বরলিপি পদ্ধতি, যেটা আমরা শাস্ত্রীয় সঙ্গীতে ফলো করা হয়, দ্যাট ইজ ভাতখণ্ডের স্বরলিপি পদ্ধতি। সব থেকে বেশি ব্যবহৃত এই স্বরলিপি পদ্ধতি পণ্ডিত ভাতখণ্ডের পদ্ধতি অনুসারে এটিকে ফলো করা হয়, এর সাইন। তো এই স্বরলিপি পদ্ধতির কিছু নিয়মাবলী আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম নিয়মাবলী, যে এখানে শুদ্ধ স্বর যে ব্যবহৃত হয়, সেইগুলি মধ্য সপ্তকের যে শুদ্ধ স্বরগুলি, সেগুলিতে কোনো চিহ্ন ব্যবহৃত হয় না, কোনো রকম চিহ্ন নেই। তার মানে তোমরা যদি প্লেন সা রে গা মা পা ধা নি সা এরকম দেখো, তার মানে সেটি প্রথম কথা তো সবকটাই শুদ্ধ, দ্বিতীয় কথা সেটি মধ্য সপ্তকের, মিডল অক্টেভের। এইবার আমি যদি কোনো সায়ের নিচে বিন্দু দেখি, তার মানে সেটি হয়ে গেল মন্দ্র সপ্তকের সা, মানে কোনো বিশেষত কোনো নি, ধরো নি এর নিচে বিন্দু দেখলাম,
ধায়ের নিচে বিন্দু দেখলাম, পায়ের নিচে বিন্দু দেখলাম, সেগুলি হচ্ছে মন্দ্র সপ্তকের। ওয়্যারাস যদি পায়ের ওপরে বিন্দু দেখো বা মধ্যমের ওপরে বিন্দু দেখো, মাথার ওপরে একটি বিন্দু থাকে, সেটি হচ্ছে তার সপ্তকের। তো তিনটি সপ্তকে তিনটি নামে ডাকা হয়, মন্দ্র, মধ্য, তার বা উদারা, মুদারা, তারা। তো এইভাবে সপ্তকের ডিভিশনটা করা আছে। এইবার চলে আসি শুদ্ধ কোমল নোটের পার্থক্য। শুদ্ধ কোমল নোট ভাতখান্ডে পদ্ধতিতে শুদ্ধ স্বরগুলো সিম্পলভাবে লেখা হচ্ছে। কোমল স্বর হলে সেই স্বরগুলির নিচে একটি ড্যাশ দেওয়া হয়, মানে রে যদি কোমল হয়, রে লিখে তলায় একটি ড্যাশ দেওয়া। তো তোমরা যদি এরকম দেখো তখন তাহলে বুঝবে যে এই নোটটি কোমল। তো আমাদের স্বরের মধ্যে, 7টি স্বরের মধ্যে 4টি স্বরকে কোমল করে আমরা গাইতে পারি, রে, গা, ধা, নি। তো এই 4টি স্বরের নিচেই কোমল দাগ থাকতে পারে, আর কোনো স্বর তো কোমল হয় না। কাজে এই 4টি স্বরের মধ্যেই তোমরা দেখতে পারো সেখানে কোমল চিহ্ন রয়েছে। আর হোয়াট অ্যাবাউট মধ্যম বা মা? মা যেহেতু তীব্র হয়, তো মায়ের মাথার উপরে একটা এরকম লম্বা দাড়ি দেওয়া হয়। তো মধ্যমের মাথার উপরে দাড়ি, মধ্যমের কিন্তু কখনোই নিচে দাড়ি থাকবে না, নিচে দাড়িটা হচ্ছে কোমল নোটস। তো কোমল নোটস আর তীব্র নোটসের কিন্তু যেহেতু পিচটাও আলাদা হয়, সেহেতু সাইনটাও আলাদা হয়। এই জন্যই সাইনটা আলাদা। অনেকেই প্রশ্ন করে আমাকে যে ম্যাডাম মধ্যমত কনসেপ্টটা তো সেই কোমল ব্যাপারটাই, তো আমরা মাথার উপরে সাইন কেন দিই, তলায় কেন সাইন দিই না? এটাই কিন্তু তার এক্সপ্লেনেশন, যে মধ্যমটা কিন্তু তীব্র বলা হয়, কোমল মধ্যম কিন্তু কখনোই নয়। কেন কি, অরিজিনাল মধ্যমের থেকে তীব্র মধ্যমের পিচটা একটু হাই হয়, যার জন্য ইটস কল তীব্র। আর বাকিগুলো ধরো অরিজিনাল রেখাবের থেকে যে কোমল রেখা, তার পিচটা লো হয়। অরিজিনাল গান্ধারের থেকে কোমল গান্ধার পিচ লো হয়, যার জন্য তলায় দাড়ি দেওয়া হয়, অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ কল্ড কোমল। তো আশা করি পার্থক্যটা বোঝাতে পারলাম। তো এইভাবে শুদ্ধ কোমল আলাদা করা হয়। চলে আসছি বিষ্ণু দিগম্বর স্বরলিপি পদ্ধতিতে। বিষ্ণু দিগম্বর স্বরলিপি পদ্ধতিতে শুদ্ধ স্বরগুলি এমনি লেখা হচ্ছে। কোমল স্বরগুলির কিন্তু নিচে একটি হসন্তের মতো সাইন দেওয়া হয়, নিচে একটা এরকম ড্যাশ মতো সাইন দেওয়া হয়। তো সেটি দিয়ে কোমল নোটগুলি বোঝানো হয়। এবং তীব্র মধ্যমের ক্ষেত্রে হসন্তটা উল্টো দিকে স্ল্যাশটা টানা হয়। তো সেইভাবে তীব্র মধ্যমকে আলাদা করা হয়। এখানে মন্দ্র মধ্য তারের চিহ্নগুলো একটু আলাদা। মন্দ্র সপ্তক হলে বন্ধুরা এখানে কিন্তু স্বরের মাথায় একটি চিহ্ন হয়, মধ্য সপ্তকের কোনো চিহ্ন হয় না। আর যদি তার সপ্তক হয় তাহলে স্বরের মাথায় একটা দাঁড়ি ইউজ হয়, স্বরের মাথায় একটা লম্বা লম্বা দাঁড়ি ইউজ হয় তার সপ্তক বোঝাতে। এই স্বরলিপি পদ্ধতিতে যদি কথার কোনো এক্সটেনশন হয়, কোনো কথা ধরো দু মাত্রা বা 3 মাত্রা টানা হয়েছে, গানের কোনো ভাষা বা বোল, তখন সেখানে এস সাইনটা দেওয়া হয়। এটি এস না, এটিকে অবগ্রহ বলা হয় সাংগীতিক ভাষায়। আর যদি নোটের কোনো এক্সটেনশন হয় তখন কিন্তু নোটের পরে 0 বা 0 এই সাইনটা দেওয়া হয়। কোনো স্বরে ধরো সা, এই স্বরটার পাশ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেখা যায়, তখন কি বোঝা যায় যে তার আগের নোট এবং তার পরের নোট, তাকে তার নেবারিং নোট যেটা হচ্ছে সেটা মিশিয়ে তাকে গাইতে হবে। তার মানে সা তার পাশে যদি ব্র্যাকেটটা থাকে, আমাদের কিভাবে গাইতে হবে? নি সা রে সা, সা পাশে ব্র্যাকেট, ধরো এরকম যে কোনো নোট যদি তোমরা নাও তার পাশে যদি ব্র্যাকেট হয়, তাহলে সা সেটা যদি ইট ইজ এনক্লোজড একটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমরা কি বুঝবো? সেটা শুধু সা বলবো না, ওয়্যারাস এটাকে নি সা রে সা এইভাবে সেটাকে গাইতে হবে। চলে আসবো আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতিতে। এই স্বরলিপি পদ্ধতিটি অনেকাংশেই আলাদা, কারণ এটি রবীন্দ্রনাথের সৃষ্ট, মানে রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত হয় এই স্বরলিপি পদ্ধতি। তো এই পদ্ধতি রবীন্দ্রনাথই ব্যবহার করেছেন এবং এগুলিতে আকার দিয়ে দিয়ে বোঝানো হয় বলেই এই স্বরলিপি পদ্ধতির নাম হচ্ছে আকার মাত্রিক পদ্ধতি। তো অবশ্যই এটি পড়ারও বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু চিহ্ন আছে যেগুলো রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। তো এই নোটেশন পড়ার টেকনিক জানলে কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যে কোনো আমাদের মানে স্বরবিতান থেকে নোটেশন পড়া খুব ইজি হয়ে যাবে। তাহলে আকার মাত্রিক পদ্ধতিটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই পদ্ধতিতে যে কোনো শুদ্ধ স্বর
যে বলে আমার মধ্য সপ্তকের যে স্বরগুলো আছে সেগুলিতে সা রে গা মা পা ধা নি এইভাবে লেখা হচ্ছে। আর যদি সেটি মন্দ্র সপ্তকের স্বর হয় তাহলে কি স্বরের নিচে একটি হসন্তের মতো সাইন দেওয়া হয়। স্বরের নিচে যদি হসন্ত থাকে তাহলে সেটা বুঝবে মধ্য সপ্তকে, মন্দ্র সপ্তকে সরি। আর যদি স্বরের ওপরে রেফের মতো কোনো সাইন থাকে তাহলে সেটা বুঝবে তার সপ্তকের স্বর। এইবার চলে আসছি কোমল বা তীব্রতে। কোমল রে কে রি এই সাইনটা ব্যবহার করে লেখা হচ্ছে, গা কে ইয় গয় ওই সাইনটা, মা কে ওইভাবে সাইনটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ধা কে দা আর কোমল নিকে মূর্ধন্য ন দিয়ে বোঝানো হচ্ছে। অতি কোমল যদি স্বর হয় তারপর যেমন অতি কোমল ধা, এরকমও কিছু রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত হয়েছে যে অতি কোমল ধা সেটিকে দ লিখে তার মাথার ওপর একটি এক এই সাইনটি দেওয়া হচ্ছে। যেমন অতি কোমল নি হলে মূর্ধন্য তো থাকবেই, তারও মাথার ওপর আবার একটি দুই এরকম লেখা থাকবে। তো এরকমভাবে কিছু কিছু অতি কোমল চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর তালের বিভাগের চিহ্ন এখানে ব্যবহৃত হয়েছে দাঁড়ির সাহায্যে। আমি এক একটি করে নিয়ম বলছি। গানের কলির শেষে দুটি এরকম দাঁড়ির সাইন ব্যবহৃত হয় এবং সব শেষে ব্যবহৃত হয়, পুরো গানটির শেষে ব্যবহৃত হয় চারটি দণ্ড, এভাবে ব্যবহৃত হচ্ছে। অনেক সময় সোমের আগে বা সোম থেকে যদি গানটি শুরু হয়ে পুনরায় সোমে ফিরে আসে তখন একটি দণ্ড বসবে এবং যখন গানটি সম্পূর্ণ শেষ হয়ে গেল যেরকম আগে বললাম যে সেখানে চারটি এরকম দণ্ড বসবে। আকারমাত্রিক পদ্ধতিতে একমাত্রা যদি কোনো চিহ্ন হয় তখন তাহলে একটা দাঁড়ি, আর যদি অর্ধমাত্রা হয় তাহলে এই বিসর্গের মতো চিহ্নটি ব্যবহৃত হয়। যখন কোনো গান মানে কোনো গানের লাইন গাইবার পর অন্য কোনো লাইন গাওয়া হয় বা প্রথম লাইনটা শেষ হয়ে গেল তখন সেই স্বরের মাথায় দুটো দাঁড়ি ব্যবহার করা হয়। এবার স্পর্শ স্বর ব্যবহৃত হয় স্বরের মাথার উপরে চিহ্ন দিয়ে, এইভাবে স্পর্শ স্বর, এবং তার ডিটেল নিয়মাবলী আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের। এইবার আমি বলবো যখন কোনো গানের কোনো জায়গা রিপিট করতে হয়, যদি রিপিট করতে হয় তখন সেই জায়গাটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। দুবার যদি রিপিট করতে হয় তখন এইগুলো কিছু কিছু হচ্ছে এই ব্র্যাকেটের কিছু কিছু নিয়ম। আকারমাত্রিক পদ্ধতিতে মিরের চিহ্ন দেওয়া হয় স্বরের নিচে একটা ঢেউয়ের মতো সাইন দিয়ে। এবার যখন কোনো স্বরের নিচে কোনো গানের কথা থাকে না তখন কিন্তু সেই স্বরগুলোর পাশে একটা হাইফেন দেওয়া হচ্ছে বাম পাশে এবং গানের জায়গায় কিন্তু শূন্য বা জিরো সাইনটা বসছে। তো এইবার দেখো সায়ের পাশে এরকম আকার আকার সাইনটা দেওয়া রয়েছে। এই চিহ্ন ব্যবহৃত হয় বলেই আকার ড্যাশ দিয়ে আকার চিহ্নটি ব্যবহৃত হয় বলেই কিন্তু এই স্বরলিপির নাম আকার মাত্রিক স্বরলিপি। তো এইভাবে কিছু কিছু বৈশিষ্ট্য আকার মাত্রিক স্বরলিপিতে তোমাদের আমি দেখালাম। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি বানালাম, কারণ সত্যি শিক্ষার্থীদের অসুবিধার পড়তে আমি দেখেছি, যার জন্য তোমাদের প্রচুর কোয়ারিজ থেকেই এই ভিডিওটা বানানো যে ম্যাডাম নোটেশন পড়ার টেকনিকটা একটু বলে দিলে ভালো হয়। তো আমি 3 রকমের নোটেশনের টেকনিক তোমাদেরকে বলে দিলাম, তোমরা প্রত্যেকে খুব ভালো করে শিখে নিও। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথে করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই পদ্ধতিটা শিখে নিতে পারে এবং যাতে এই ভিডিও দেখে এরপরে ফার্দার আর কারোর কোনো রকম নোটেশন পড়তে অসুবিধা না হয়। সেটা ভাটখান্ডে পদ্ধতি বলো বা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি বলো, যাতে কারোর আর কোনো অসুবিধা না হয়, তোমরা যে কোনো নোটেশন দেখে যে কোনো গান খুব ইজিলি তুলে নিতে পারো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো অবশ্যই, তাহলে নেক্সট ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।